আপনারা জানেন রাজ্যে রয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সফরের শেষ দিনেও তার কিন্তু একাধিক কর্মসূচি রয়েছে। দলীয় সাংসদ এবং বিধায়কদের নিয়ে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, এবং সেই বৈঠকে অন্যান্যদের সঙ্গে হাজির হয়েছেন প্রাক্তন রাজ্য বিজেপির সভাপতি এবং মেদিনীপুরের প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ। দেখতে পাচ্ছেন বৈঠকে যোগ দিতে দিলীপ ঘোষ তিনি প্রবেশ করছেন হোটেলে। আমাদের প্রতিনিধি শিবাশিস মৌলিক সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। শিবাশিস, দিলীপ ঘোষ যাকে সাম্প্রতিক সময় কেন্দ্রীয় নেতৃত্বে সেটা সভা হোক বা কোনো বৈঠক তাতে হাজির হতে দেখা যায়নি, সেই দিলীপ ঘোষ এবার অমিত শাহের বৈঠকে। একদমই তাই। দেখো, শুরুতেই তোমায় বলে রাখি অনসয়া, যে গত কয়েক মাস ধরে, গত এপ্রিল মাসের পর থেকে কার্যত দিলীপ ঘোষকে দেখা যাচ্ছিল কেবলমাত্র কয়েকটি দলীয় কর্মসূচিতে, যা পথসভা বা মিছিলে। কিন্তু সাংগঠনিক বৈঠকে বা কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে কোনো বৈঠক, কেন্দ্রীয় নেতৃত্বের কোনো জনসভা, সেখানে কিন্তু ব্রাত্য হিসেবেই ছিলেন দিলীপ ঘোষ। কখনো তাকে আমন্ত্রণ দেওয়া হয়নি, কখনো বা দিলীপ ঘোষের তরফ থেকে জানা গিয়েছে তিনি দিল্লিতে কোনো কাজে ব্যস্ত হয়ে পড়ায় আসতে পারেননি। সেখানে অমিত শাহের কর্মসূচিতে আমরা জানি সোমবার থেকে অমিত শাহ এখানে রয়েছেন। মঙ্গলবার বিজেপির কোর কমিটির বৈঠক হয়েছে এবং আজ বুধবার সাংসদ বিধায়কদের যে বৈঠক, অলটিয়ারে যে বৈঠক একটু পরে শুরু হবে, সেখানে যোগ দিতে এলেন কিন্তু দিলীপ ঘোষ। গতকালকে যে বিজেপির কোর কমিটির বৈঠক, সেখানে কিন্তু দিলীপ ঘোষের উপস্থিত হওয়ার কথা ছিল, কিন্তু সেখানে দিলীপ ঘোষের অনুপস্থিতি ছিল। আজ কিন্তু দেখা গেল মেদিনীপুরের প্রাক্তন সাংসদ হিসেবে দিলীপ ঘোষ উপস্থিত হয়েছেন। এখানে অনেকগুলো দিক রয়েছে। ন্যাশনাল লাইব্রেরিতে আমরা জানি যে বিজেপি কর্মীদের যে সম্মেলন ছিল, সেখানেও কিন্তু একমাত্র চোখে পড়ার মতো অনুপস্থিতি ছিল দিলীপ ঘোষের। সেদিন তিনি ছিলেন সিঙ্গুরে বিজেপিরই কর্মসূচিতে। এর মধ্যে গত রবিবার তিনি ছিলেন খড়গপুরে বিজেপির পথসভাতে। কিন্তু সামগ্রিকভাবে রাজ্য বিজেপির সাথে কোথাও একটা দূরত্ব তৈরি হচ্ছিল দিলীপ ঘোষের। কালকে কোর কমিটির বৈঠকের পর অমিত শাহের সঙ্গে বিজেপির যে কোর কমিটির বৈঠক হয়, তারপরে কিন্তু নতুন করে আলোচনা শুরু হয় এবং যেমনটা বিজেপি সূত্রে জানা যাচ্ছে, তারপরে কিন্তু দিলীপ ঘোষকে আমন্ত্রণ জানানো হয় বিশেষভাবে আজকের সভায় উপস্থিত হওয়ার জন্য। অন্যদিকে আরেকটা মত উঠে আসছে, লকেট চট্টোপাধ্যায়, অর্জুন সিং, নিশীথ প্রামাণিক, দিলীপ ঘোষ, যারা 2019-এ জয়ী হলেও 2024-এ যারা পরাজিত হয়েছেন, সেই প্রাক্তন সাংসদরা, তাদেরকে কিন্তু আমন্ত্রণ জানানো হয়েছে আজকের বৈঠকে। মনে করা হচ্ছে 2026-এর যে বিধানসভা ভোট, তাতে তারা সম্ভাব্য প্রার্থী হতে চলেছেন এবং সে কারণেই আজকের যে বিধায়কদের বৈঠক, যেখানে সাংসদরা উপস্থিত থাকবেন, তাতে প্রাক্তন সাংসদদেরও ডাকা হয়েছে, যাতে তারা 26-এ বিজেপি টিকিটে জয়ী হয়ে বিধায়ক হতে পারেন, যে চেষ্টা চলছে বিজেপির তরফ থেকে। শিবাশির সঙ্গে থাকুন। দরজায় কড়া নাড়ছে বিধানসভা ভোট, রাজনীতি পারদও কিন্তু সমানে চড়ছে। আর নতুন বছর শুরুর আগে আক্রমণ এবং প্রতি আক্রমণ ঘিরে অমিত শাহ এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের বাকযুদ্ধ একেবারে চরমে। গতকাল সাংবাদিক বৈঠক এবং সেই সাংবাদিক বৈঠকে 2/3 আসনে জিতে সরকার গড়ার হুঙ্কার দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। बंगाल की जनता को मैं विनती करता हूं कि मोदी जी के नेतृत्व में पूर्ण बहुमत की, प्रचंड बहुमत की एक भारतीय जनता पार्टी की सरकार बनाइए। हम कवि गुरु की कल्पना का, विवेकानंद की कल्पना का, बंकिम बाबू की कल्पना का बंगाल बनाएंगे, सोनार बांग्ला बनाएंगे। मुझे पूरा भरोसा है कि 2026 में बंगाल में 2/3 बहुमत के साथ भारतीय जनता पार्टी की सरकार बनेगी। অমিত শাহ আক্রমণ শানিয়েছেন কলকাতা থেকে, আর মমতা বন্দ্যোপাধ্যায় উত্তর দিয়েছেন প্রায় 180 কিলোমিটার দূরে বাঁকুড়ার বড়জোড়া থেকে। কি বলেছেন মুখ্যমন্ত্রী দেখুন। বলেছেন 2/3 পাবো। এখন আর বলতে পারছে না ইসবার 200 পার। এবার বলতে হবে এবার তুমি দেশ থেকে বার। বাংলা জিতে তোমাকে দেশ থেকে কি করে তাড়াতে হয়, গণতন্ত্রের মাধ্যমে বাংলায় পথ দেখাবে। আমরা ভাঙি তবু মচকাই না, আমরা মাথা উঁচু করে চলি। দিল্লি সামলাতে পারে না, বাংলা সামলাবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী যখন তৃণমূলকে সমূলে উপড়ে ফেলার হুঙ্কার দিচ্ছেন, তখন তীব্র কটাক্ষ করে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন জিতবে না, কচু হবে।
अप्रैल में बंगाल में विधानसभा के चुनाव होने जा रहे हैं। भय, भ्रष्टाचार, कुशासन और घुसपैठ की जगह विरासत, विकास और गरीब कल्याण की एक मजबूत सरकार बनाने का बंगाल की जनता का संकल्प बंगाल में जहां पर भी जाते हैं वहां दिखाई पड़ता है। নির্বাচন সামনে বলে বাবুদের ওই যে হ্যাংলা বাবু তাড়াতাড়ি ওনাকে জিততে হবে, জিতবে না কচু হবে, জিতবে না ঘেচু হবে। বল যা ঘেচুর ইংরেজি জিজ্ঞেস কর, বাংলা ওয়ার্ড, আগে বাংলা ভাষা শেখ, এগুলো বাংলার ওয়ার্ড, টিপিক্যাল টাইপ অফ ওয়ার্ড। ঘেচু হবে, কচুন্ন ইংরেজি জানবে, ঘেচুর ইংরেজি কি বের করো। পশ্চিমবঙ্গে এসে তৃণমূলকে আক্রমণ করার পাশাপাশি কংগ্রেসকে শূন্য কটাক্ষ করেছেন অমিত শাহ, যার উত্তর এসেছে কংগ্রেসের তরফে। कांग्रेस जिसकी एक प्रकार से स्थापना ही बंगाल से शुरू हुई, वो कांग्रेस पार्टी बिग जीरो पर पहुंच गई। বাংলার মানুষ আগামী দিনে দুর্নীতিগ্রস্ত তৃণমূল কংগ্রেস আর সাম্প্রদায়িক ভারতীয় জনতা পার্টি, সুযোগ সন্ধানী ভারতীয় জনতা পার্টিকে 2026-এ একটি ভোটও দেবে না। 26-এর বিধানসভা ভোটের আগে রাজ্যে এসেছেন অমিত শাহ, বৈঠক করছেন রণকৌশল নিয়ে। দুর্নীতি ইস্যুতে রাজ্যের তৃণমূল সরকারকে আক্রমণ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। मोदी जी में के नेतृत्व में बंगाल में भारतीय जनता पार्टी की सरकार बनने के साथ ही यहां की विरासत को हम पुनर्जीवित करेंगे। आज ममता बनर्जी के नेतृत्व में भ्रष्टाचार के कारण पूरे बंगाल का विकास एक प्रकार से थम गया है। आप आंख मूंद लिए ही हो भ्रष्टाचार के लिए, मगर बंगाल की जनता अपनी आंख बंद कर नहीं बैठी है। পাল্টা এসআইআর আবহে আবার অমিত শাহের পদত্যাগ দাবি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এসআইআর মানে সর্বনাশ। তুমি এসআইআর করতে 2 মাস টাইম নিলে আর বাদ দিতে 1.5 কোটি লোককে 1.5 দিন টাইম নিলে, এটা বড় কেলেঙ্কারি। ভ্রষ্টাচারী হোম মিনিস্টার, রিজাইন করো, ইউ মাস্ট রিজাইন। তোমার পদত্যাগ চাই, তা নাহলে ভারতবর্ষের মানুষ তোমাকে পদচ্যুত করবে। অমিত শাহের সঙ্গে দুর্যোধন দুঃশাসনের তুলনা টেনেও আক্রমণ শানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ইসবার কেতনা হোগা। আজকে নাকি বলেছেন দুঃশাসন বাবুদা 2 চোখে, এক চোখে দুর্যোধন আর এক চোখে দুঃশাসন। যতদিন বাঁচবো এই দুরাচারীদের বিরুদ্ধে লড়বো, এই শকুনি মামাদের বিরুদ্ধে লড়বো, এই দুর্যোধনদের বিরুদ্ধে লড়বো, এই দুঃশাসনদের বিরুদ্ধে লড়বো। অমিত শাহকে মুখ্যমন্ত্রী আক্রমণ, আর সেই আক্রমণের জবাব দিয়েছে বিজেপিও। মানুষ জানে কে দুর্যোধন কে দুঃশাসন, কোথায় দুর্যোধনরা রয়েছেন, কোন পরিবারে তারা থাকেন, কালীঘাটে কোথায় দুর্যোধন দুঃশাসনদের বাস, পশ্চিমবঙ্গের মানুষ হাড়ে হাড়ে জানেন। এবং ধৃতরাষ্ট্রটি কে সেটা না জানলেও গান্ধারী কে সেটা কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ খুব ভালো করে জানেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।